নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীনিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প হেমন্ত বাবুর শ্রাদ্ধ। শুনতে থাকুন আজকের গল্প হেমন্ত বাবুর শ্রাদ্ধ। এমন অকালে উনি চলে যাবেন তা কেউ ভাবেনি। কত সময় কত কারণেই তো মুখে ব্যথা হয়, কিন্তু মাত্র ওই কয়েক মিনিটের ব্যথায় জলজ্যান্ত মানুষটা মারা যাবেন তা হেমন্তবাবুর স্ত্রী পুত্র ভাইয়েরাও আন্দাজ করতে পারেননি। তবু ছোট ভাই বসন্ত ওই মাঝ রাত্রিরে ছুটে গিয়েছিল ডাক্তার ঘোষের বাড়ি, কিন্তু ডাক্তার ঘোষকে আর চিন্তা ভাবনা করে প্রেসক্রিপশন লিখতে হলো না। উনি ডেথ সার্টিফিকেট লিখেই মাথা নিচু করে চলে গেলেন। কান্নাকাটি শুনে আশেপাশের বাড়ির লোকজন তখনই ছুটে এলো। ভোর হতে না হতেই মুখে মুখে ছড়িয়ে পড়ল হেমন্তবাবুর আকস্মিক মৃত্যুর খবর। পাড়া বিপাড়া লোকজন আসতে শুরু করলো একটু পর থেকেই। এই অঞ্চলের সমস্ত স্কুলের মাস্টারমশাইরা ছাড়াও নানা স্কুল কলেজের অধ্যাপক, সেক্রেটারি, প্রেসিডেন্টরাও এলেন এই অঞ্চলের বসবাসকারী বহু গণ্যমান্য বরেণ্য অধিবাসীরা। হেমন্তবাবুদের বাড়ির সামনে রাস্তায় মোটর গাড়ির লম্বা লাইন হয়ে গেল। সাদা ফুলের পাহাড় জমে উঠল ওই সর্বজনপ্রিয় শিক্ষক ও সমাজসেবীর প্রাণহীন দেহের উপরে। চারপাশে শোকার্ত মানুষের ভিড়, কেউ নীরব, কেউ বা হেমন্তবাবুর প্রশংসায় মুখর। অনেকে হেমন্তবাবুর পরিবারের লোকজনকে সান্ত্বনা জানাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ একটু চাঞ্চল্য। মোহনবাগানের বিদ্যুৎ আর ইস্টবেঙ্গলের নবেন্দু এসেছে তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে। ওরা আসার 5 মিনিটের মধ্যে এলেন হেমন্তবাবুর আরেক প্রিয় ছাত্র, অভিনেতা অলোক কুমার এবং তার অভিনেত্রী পত্নী রীনা। সারা পাড়ার লোকে ভেঙে পড়ল ওদের দেখতে। শুটিং ছিল বলে ওনার বেশিক্ষণ থাকলেন না, কিন্তু যাওয়ার সময় হেমন্তবাবুর ছেলে অজয়কে অলোকবাবু বললেন, এখন যাচ্ছি, স্টুডিও থেকে ফেরবার পথে আবার আসব। ওরা চলে যেতে না যেতে এলেন স্থানীয় এমএলএ এবং পশ্চিমবঙ্গ সরকারের পশুপালন দপ্তরের উপমন্ত্রী। পাড়ার ছেলেরা ওকে মুরগি মন্ত্রী বলে ঠাট্টা করলেও আজ সবাই ওকে পথ ছেড়ে দিলেন। দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। হেমন্তবাবুর 2 ভাইকে বলে বিদ্যুৎ আর নবেন্দু মোটর সাইকেল নিয়ে ছুটল লরি আনতে। জনকল্যাণ সংঘের সভাপতি আর সম্পাদক গেলেন খাট আর ফুলমালা ইত্যাদি আনতে। যাই হোক, শেষ পর্যন্ত হেমন্তবাবুর মরদেহ নিয়ে শোভাযাত্রা রওনা হলো দুপুর 1টা নাগাদ। শ্মশানঘাটে সবার মুখেই একই কথা, মাত্র 66 বছর বয়সে মানুষটা যে এমন চলে যাবেন তা ভাবা যায়নি। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন সবাই। সবাই স্বীকার করলেন ভালো শিক্ষক হয়তো পাওয়া যাবে, কিন্তু হেমন্তবাবুর মতো দরদি মানুষ বা শিক্ষক পাওয়া অসম্ভব। দুঃস্বপ্নের মধ্যে দিয়ে 2 দিন কেটে গেল বাড়ির লোকজনের। তারপর ওরা আবার মাটির পৃথিবীতে নেমে এসে বাস্তবের মুখোমুখি হন। শ্রাদ্ধানুষ্ঠানের উদ্যোগ আয়োজন শুরু হয়। হেমন্তবাবুর ভাইরা নিমন্ত্রণপত্র নিয়ে যার কাছেই যান তিনিই বলেন, নিশ্চয়ই যাব। অমন দেবতুল্য মানুষের শ্রাদ্ধে যোগদান করে তাকে শ্রদ্ধা জানাবো না, তাই কি হয়? অনেকে বলেন, শ্রাদ্ধ মানেই তো শ্রদ্ধা জানানো, নিমন্ত্রণ চিঠি না দিলেও যেতাম। বড় ভাইয়ের প্রতি জনে জনে শ্রদ্ধা দেখে ওরা মুগ্ধ হয়ে যান। নানা কাজকর্মের চাপে দিনগুলো যেন হাওয়ায় ভেসে গেল। দেখতে দেখতে শ্রাদ্ধের দিনও এসে গেল। হেমন্তবাবুর বিরাট ছবির সামনে বসে মুন্ডিত মস্তকে অজয় শ্রাদ্ধানুষ্ঠানের মন্ত্র বলছে, ওং গয়া গঙ্গা। বিরাট প্যান্ডেলের এক পাশে স্কুলের সংস্কৃত শিক্ষক সতীশচন্দ্র কাব্যতীর্থ গীতা পাঠ করছেন, যদা যদা হি ধর্মস্য। চারিদিকে ভাবগম্ভীর পরিবেশ। ইতিমধ্যে
অতিথি অভ্যাগতরা আসতে শুরু করেছেন। আরে জ্যোতিষ, তুমি কখন এলে? কাব্যতীর্থ মশাইয়ের পাশ থেকে উঠে বেশ কয়েক পা এগিয়ে অমূল্যবাবু প্রশ্ন করলেন। জ্যোতিষবাবু বললেন, এই তো কয়েক মিনিট হলো এসেছি। তা এত সকাল সকাল? আর ভাই বলো না, এখনো প্রায় 17 খাতা বাকি, অথচ কালই বোর্ডের অফিসে খাতার মার্কশিট জমা দিতেই হবে। অমূল্যবাবু হেসে বলেন, তাই বুঝি? এখনই বাড়ি গিয়ে খাতা দেখতে বসবে? হ্যাঁ ভাই। জ্যোতিষবাবু একটু এদিক ওদিক দেখে নিয়ে বলেন, হাজার হোক হিমন্তবাবুর শ্রাদ্ধ, না এসেও তো পারি না, কিন্তু সত্যি হাতে 1 মিনিটও সময় নেই। অমূল্যবাবু সঙ্গে সঙ্গে ওকে সমর্থন জানিয়ে বলেন, আজকাল কার হাতে সময় আছে ভাই? সবাই যে যার ঝামেলায় ব্যস্ত, কিন্তু বাধ্য হয়েই বিয়ে পৈতে শ্রাদ্ধ অন্নপ্রাশনে যেতে হয়। সত্যি এইসব সামাজিক ব্যাপারে যেমন সময় নষ্ট, তেমনই অর্থ ব্যয়। পাগল হয়ে গেলাম। গেটের কাছে জগদীশবাবু এসে দাঁড়াতেই দীপক সরকারের স্ত্রী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের টেলিফোন কি খারাপ? যতবারই টেলিফোন করি ততবারই এনগেজ পাই। জগদীশবাবু হেসে বললেন, টেলিফোন ভালো না থাকলে আপনার মিনতি আমাকে বাড়িতে থাকতে দেবে? মিসেস সরকারও একটু হাসেন, বলেন, ও টেলিফোন তাহলে ভালোই আছে। হ্যাঁ? জগদীশবাবু একটু থেমে জিজ্ঞেস করেন, আমি কি ওকে কিছু বলবো? হ্যাঁ বলবেন, মমতা শঙ্করের প্রোগ্রামের টিকিট কাটা হয়ে গেছে, উনি যেন আবার কাউকে টিকিট কাটতে না পাঠান। আচ্ছা, বলে দেব। হেমন্তবাবুর মেজ ভাই রেবন্তবাবু ঘুরতে ঘুরতে এদের সামনে এসে বলেন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন, বসবেন চলুন। জগদীশবাবু বলেন, আরে আমরা কি বাইরের লোক নাকি, আমাদের দেখতে হবে না? হাত দিয়ে খানিকটা দূরে কিছু মানুষকে দেখিয়ে বললেন, ওদের দেখাশুনো করো। হেমন্তবাবু ওর কথায় খুশি হন। অন্যদিকে যাবার আগে মিসেস সরকারকে বলেন, বৌদি, কথা শেষ হলে সোজা ভিতরে চলে যাবেন। হ্যাঁ যাব। শ্রাদ্ধানুষ্ঠান ও গীতাপাঠ এগিয়ে চলে। হাসতে হাসতে লোকজনের ভিড়ও বাড়তে থাকে। আরে মানিকবাবু, আপনি? পরেশবাবু ওকে দেখে যেন অবাক হয়ে বলেন, সল্ট লেকে বাড়ি করে চলে গিয়েছেন, তাই বলে কি পুরনো পাড়ায় একেবারে আসতে নেই? নাকি বাড়িওয়ালা বন্ধুদের পেয়ে ভাড়াটে বন্ধুদের ভুলে গেছেন? মানিকবাবু ঠোঁট উল্টে মাথা নাড়তে নাড়তে প্লান হাসি হেসে বলেন, বাড়ির মালিক হওয়া যে কি সুখের, এখন তা মর্মে মর্মে টের পাচ্ছি। কেন? সবচাইতে বড় কথা, বাড়ি করা মানেই টাকার শ্রাদ্ধ। ইটকাঠ থেকে শুরু করে স্টিল সিমেন্টের যা দাম। তা ঠিক, তারপর যদিও ওইসব জোগাড় হলো, তো মিস্ত্রিরা আপনাকে পাগল করে দেবে। পরেশবাবু ওর কথায় হাসেন। হাসছেন হাসুন, কিন্তু যে ভুক্তভোগী সেই জানে আজকালকার দিনের বাড়ি তৈরি করবার কি ঝামেলা। আগে জানলে সারা জীবনই ভাড়াটে থাকতাম। পরেশবাবু হাসতে হাসতেই বললেন, তাহলে বাড়ি ঘর না করে ভালোই করেছি, কি বলুন? 100 বার ভালো করেছেন। মাসে মাসে 200-500 করে ফেললেই ঝামেলা শেষ। মানিকবাবু 2 হাত নেড়ে বলেন, আর আমাদের কলের মিস্ত্রি কাজ করে না যেতে যেতেই কাঠের মিস্ত্রিকে ডাকতে হয়। ওদের বিদায় করতে না করতেই ট্যাক্সের নোটিশ এসে হাজির। ট্যাক্সের টাকা জমা দেবার আগে ইলেকট্রিক বিল আর অ্যাসোসিয়েশনের চাঁদার টাকাদা শুরু। খুব জোরে একটা নিঃশ্বাস ফেলে উনি বলেন, পাগল হয়ে গেলাম মশাই, পাগল হয়ে গেলাম। এইরকম কতজন আসে। হেমন্তবাবু শ্রাদ্ধ বাসরে বসে দাঁড়িয়ে কত কি আলোচনা করেন। মেলা গড়িয়ে যায়। কাব্যতীর্থ মশাইয়ের গীতা পাঠ শেষ। চণ্ডীদাস বাউলের দলের কীর্তন শুরু হয়েছে। কয়েকজন নৃত্য পথযাত্রী, বৃদ্ধ বৃদ্ধা সামনে বসে
কীর্তন শুনতে শুনতে মাথা দোলাচ্ছেন। ওদিকে গেটের সামনে বিদ্যুৎ আর নবেন্দুকে ঘিরে বেশ ভিড় জমে উঠেছে। আচ্ছা বিদ্যুৎ, সেদিন রেফারি তোমার গোলটা অফসাইড বলে বাতিল করে দিল। অফসাইড বলে বাতিল করে দিল কি করে? এ পাড়ার বেসরকারি ক্রীড়ামন্ত্রী এবং বার্ন কোম্পানির সদ্য রিটায়ার্ড অ্যাকাউন্টস ক্লার্ক সত্যতা প্রশ্ন করেন। বিদ্যুৎ একটু হেসে বলল, আমি এত স্পিডে বল নিয়ে দৌড়চ্ছিলাম যে অফসাইড হলো কি না তা বুঝতে পারিনি। সত্যতা মাথা নেড়ে বললেন, না না, কখনোই অফসাইড হয়নি। ওই হতছাড়া প্রিয়তোষ হাতে বাঁশি পেলেই ধরাকে সরাজ্ঞান করে। আশেপাশের 7-8 জন ছেলে ছোকরা সঙ্গে সঙ্গে ওকে সমর্থন করে বলল, ঠিক বলেছেন, গত বছর রেডিয়ান্স মোহামেডানের খেলায় এই প্রিয়তোষ বর্ষাকি তো কেলেঙ্কারি করল। সত্যতা বেশ গম্ভীর হয়ে বলেন, এখনকার রেফারিদের চাইতে আগেকার লাইন্সম্যানেরাও ভালো ছিল। আমার বেশ মনে আছে, মোহনবাগান মোহামেডানের খেলায় লাইন্সম্যানেদের কথায় জুম্মাখার গোল বাতিল হয়ে গেল। নবেন্দু বলল, এখন ভাবাই যায় না। সত্যতা থামেন না, বলে যান, শুধু তাই না, জুম্মা খান নিজে লাইন্সম্যানের সঙ্গে হ্যান্ডশেক করলেন। আর এখন? নবেন্দু বলল, দাদার কাছে শুনেছি মান্না দাস, সালে, আপ্পারাও নিজেদের ক্লাবে চরম সুযোগের সময়ও রেফারির অগোচরেও কোনো অন্যায় করে বিপক্ষ দলকে বিব্রত করতেন না। বিদ্যুৎ বলল, আরে ওদের কথাই আলাদা। সত্যদা বললেন, আমরা কি আর শুধু শুধু ওদের কথা এখনো বলা বলি করি? ওদিকে শ্রান্তের কাজ শেষ হয়ে এখন কীর্তন চলছে। এদিকে কলকাতার ফুটবল নিয়ে সেমিনার জমেছে। দীপক সরকার লাঞ্চ সেরে অফিস যাবার পথে শান্ত বাড়িতে একটু ঘুরে যেতে এসেই আটকে পড়েছেন। ডাক্তার ঘোষ ফিসফিস করে ওকে বললেন, সিমেন্টের অভাবে সব কাজ বন্ধ। মাসখানেকের মধ্যে যদি ছাদ ঢালাই না করতে পারি তাহলে বর্ষা নেমে যাবে। বর্ষা শেষ হতে না হতেই পুজো এসে যাবে। দীপক সরকার লাইটারের সাহায্যে পাইপ ধরাতে ধরাতেই বললেন, চারদিক থেকে এত রিকোয়েস্ট আসছে যে আমি প্রায় পাগল হয়ে যাবার উপক্রম। কিন্তু আপনি না হেল্প করলে আমি তো মারা পড়ব। পাইপ টানতে টানতে মিস্টার সরকার বলেন, তাছাড়া স্টাফেরা এত করাপ্টেড হয়েছে যে অনেক সময় আমার অর্ডার পর্যন্ত মানতে চাইছে না। বলছে ফাইলটা পাচ্ছি না স্যার। শুধু সাপ্লাই ডিপার্টমেন্ট কেন, সব অফিসেই এক অবস্থা। মিস্টার সরকার চশমার ফ্রেমটা ঠিক করতে করতে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, মিনিমাম কত হলে আপনার কাজ হয়ে যাবে? ডাক্তার ঘোষ সসংকোচে বললেন, দরকার তো 100 টন। না না, অত পারবো না। 40-50 টনের চেষ্টা করব, তারপর আবার দেখব। তাহলে কবে আপনার সঙ্গে দেখা করব? কাম টুমরো আফটার 10:30। পাইপে মৃদু টান দিয়েই বলেন, 11:30টাতে চিফ মিনিস্টারের ঘরে মিটিং আছে, সুতরাং দেরি করবেন না। না না, দেরি করব না। মিস্টার সরকার এক পায়ে গিয়ে আবার ফিরে এসে চাপা গলায় ডাক্তার ঘোষকে বলেন, পারমিট পাওয়ার পর ডিলিং অ্যাসিস্ট্যান্টদের চা খাবার জন্য আমার পিয়ের হাতে কিছু দিয়ে দেবেন। ডাক্তার ঘোষ খুশির হাসি হেসে বলেন, সে আপনাকে বলতে হবে না। ডাক্তার ঘোষের কাছ থেকে মুক্তি পেয়ে দুপা এগুতে মিস্টার সরকারকে ঘিরে ধরল নবনির্মাণ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির 2-4 জন কর্ণধার। কীর্তন থামতে বৃদ্ধ হরিপ্রসন্ন বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কার যে কবে মৃত্যু আছে তা কেউ বলতে পারবে না, কিন্তু কিভাবে যে মরব তাই ভাবি। 28 বছর আগে অবসরপ্রাপ্ত ইস্টার্ন রেলের অফিসার মিননবাবু বলেন, ঠিক বলেছেন, হেমন্ত অল্প বয়সে গেল ঠিকই, কিন্তু ভাগ্যে চড়ে নিজেও ভুগল না, কাউকে ভোগালও না। হেমন্তবাবুর বড় মাসি শাশুড়ি পাশেই বসেছিলেন। উনি এদের আলোচনা শুনে
চুপ করে থাকতে পারলেন না। বললেন, ঠাকুরকে সব সময় বলি ছটপট কাছে টেনে নাও, কিন্তু কবে যে উনি কৃপা করবেন তা উনিই জানেন। বিনোদবাবু বললেন, আমার ছোট ভাইয়ের রিটায়ার করবার 3 মাসের মধ্যেই প্রথম হার্ট অ্যাটাক হয়, কিন্তু 3বার অ্যাটাকের পরও পঙ্গু হয়ে বেঁচে রইল পুরো 2 বছর। আমার ছোট শালারও তো তাই। তাকে তো আপনি চিনতেন। হরিপ্রসন্নবাবুর কথায় মাথা নাড়েন বিনোদবাবু। অভিনেতা অলোক কুমার ও তার অভিনেত্রী স্ত্রী রীনা হেমন্তবাবুর স্ত্রীর কাছে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে একদল মেয়ে বউ ঘিরে ধরল। এত দেরি করে এলেন কেন? আমরা আপনাদের জন্য কখন থেকে বসে আছি এসে। চৈতালি রায় চোখ দুটো বড় বড় করে বলে। অলোক কুমার একটু হেসে বললেন, কি করব ভাই, কোনো মতে শুটিং শেষ করে আসছি। হাতে রোলেক্স ঘড়ির দিকে একবার তাকিয়েই বলেন, আবার ঘন্টা 2-এর মধ্যে এয়ারপোর্টে ছুটতে হবে। কেন কেন? মিসেস মিত্রা ঘোষ জিজ্ঞেস করেন। রীনা বললেন, আরে কাশ্মীর আউটডোর আছে। কোন ছবির আউটডোর? পিছন থেকে কে যেন জানতে চাইলেন। অলোক কুমার রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, প্রেম শুধু প্রেম। এশা রীনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি নিশ্চয়ই হিরোইন? রীনা বলল, না না, আমি হিরোইন না, এই ছবির হিরোইন দীপ্তি নাভাল। ময়না বসু জিজ্ঞেস করে, আপনাদের দুজনের নেক্সট কোন ছবি রিলিজ করছে? অলোক কুমার বললেন, নববর্ষে আমাদের 2টো ছবি রিলিজ করছে। কি কি? ভালোবাসা আর আমারও পরানো যাহা চায়। চণ্ডীদাস বাউলের কীর্তনের দল ফিরে যায়। সর্বজনপ্রিয় হেমন্তবাবুকে শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রাদ্ধানুষ্ঠান সবার যোগদানে সত্যি সার্থক হয়ে ওঠে, তাই না? শেষ হলো আজকের গল্প। শ্রীনিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প হেমন্তবাবুর শ্রাদ্ধ। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।